তৃণমূলের অভ্যন্তরে আবার ভাঙো। এর মধ্যেই একটা টুইস্ট, ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। ফিরহাদ হাকিম একটা আলাদা দল তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মাঝে শিউলি সাহা, এরই মাঝে সন্দীপন সাহা এবং রিয়াত হোসেন, এই তিনজনের ইন্টারভিউ আমি নিয়েছি বিধানসভার ভিতর থেকে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক হিসেবে এই চিঠিটিকে ফরওয়ার্ড করেছিল রেজলিউশনকে, কাজেই তাকেই জিজ্ঞাসা করতে হবে যে তিনি এই ভুল ভ্রান্তিটা কেন করলেন। সেই ডেকোরাম মেনটেন না করে কখনো বলছে সই জাল, কখনো বলেছেন এমএলএদের সই নেই, কারুর একজন চিঠিতে এভাবে হয় না, বারবার করে ফেল করেছে। তখন আমরা এই সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থাৎ এমএলএ তৃণমূল কংগ্রেসের সিম্বলে যে তাকে আমাদের হবে 1/2 মেজরিটি নিয়ে আমরা ঠিক করলাম চিফ হুইপ এবং দলনেতা। এটা দেখে নিলেন, এমনি ঘর তো খুলে দেওয়া হলো বিরোধী। হ্যাঁ, ঘর তো এই তো খুলে দেওয়া হলো। ভালো লাগছে না এতদিন বাদে বিরোধীদের ঘরে ঢুকবে? না, ব্যাপারটা হচ্ছে যে বিরোধীদের ঘরে ঢোকাটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যতটুকু সময় পেয়েছি সেটা হচ্ছে শাসক শিবিরে বসার সুযোগটা পেয়েছিলাম, ঠিক আছে। এখন আমাদেরকে বসতে হবে বিরোধী শিবিরে। পুরনো তৃণমূলের যারা ছিলেন তাদেরকে চাপ দেওয়া হতো, চেপে দেওয়া হতো, এবং এর জন্য দায় কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। কিন্তু একটা বিরোধী দল তৈরি হওয়ার জন্য এইভাবে টালমাটাল পরিস্থিতি অন্তত গোটা ভারতবর্ষ জুড়ে এমন নজির নেই। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। আজকে তৃণমূল কংগ্রেস প্রায় ভেঙে গেল, আর তৃণমূল কংগ্রেস আগের মতো নেই। এর মধ্যে একটা টুইস্ট, ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। যেটা বারবার বলে আসছিলাম, মেয়র পদ থেকে ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম, ঠিক সেটাই তিনি দিয়ে দিলেন। এবং ফিরহাদ হাকিম একটা আলাদা দল তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তৃণমূলের অভ্যন্তরে আবার ভাঙন। যাই হোক, আজকে তো ভাঙন তো আমরা দেখলাম, সবকিছুই লক্ষ্য করলাম। আজকে এই সন্দীপন সাহা, তার পাশাপাশি যারা অন্যান্য বিধায়করা রয়েছেন, তারা আজকে যে 58 জন মিলে তারা সই করেছেন, স্পিকারের কাছে জমা দিয়েছেন, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ, তাদেরকে নিয়ে আজকে বিধানসভার অভ্যন্তরে অনেক আলোচনা চলছিল। এরই মাঝে শিউলি সাহা, এরই মাঝে সন্দীপন সাহা এবং রিয়াত হোসেন, এই তিনজনের ইন্টারভিউ আমি নিয়েছি বিধানসভার ভিতর থেকে। প্রথমে শোনাবো সন্দীপন সাহার বক্তব্য, তারপরে যাব শিউলি সাহার বক্তব্যতে, এবং শেষে রিয়াত হোসেনের বক্তব্য দিয়ে এই প্রতিবেদন শেষ করবো। আপনারা লক্ষ্য রাখুন। কোনো প্রশাসনিক মিটিংয়ে আমরা ডাক পেলাম বিরোধী দল হিসেবে। বিগত বছরগুলোতে যারা বিরোধী পক্ষে ছিলেন তারা কখনো প্রশাসনিক মিটিংয়ে ডাক পাননি। প্রশাসনিক মিটিংয়ে ডাক পাওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ সেখানে অনেকগুলি গঠনমূলক আলোচনা হয়, যে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে সরকার কী কী পরিকল্পনা নিচ্ছে এবং আমাদের নিজস্ব বিধানসভা কেন্দ্রে সেই পরিকল্পনাগুলোকে আমরা কিভাবে রূপান্তরিত করব। এটা তো অত্যন্ত সাধুবাদ জানাবার বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা পজিটিভ স্টেপ নিয়েছে। আমরা বিরোধী পক্ষে যেখানে সরকারের সাথে সহযোগিতা করে কাজ করার ব্যাপার থাকবে আমরা সেখানে সহযোগিতা করব, যেখানে সরকারের ভুল ভ্রান্তি থাকবে আমরা সেটাও ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। দলের এই পরিস্থিতির জন্য দায়ী কে? দায়ী দলের নেতৃত্ব। নেতৃত্ব বলতে কি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, দলের সাধারণ সম্পাদক তিনি এই রেজলিউশনটিকে ফরওয়ার্ড করেছিলেন বিধানসভায়। এবার ওইখানে যারা অনুপস্থিত ছিলেন তাদের ব্লক লেটারে কে সই করেছে এটা তিনিই জানতে পারেন এবং তিনিই বলতে পারেন। তো এইরকম একটা অনৈতিক কাজ করে আজকে পুরো দলকে, প্রত্যেকটা বিধায়ককে নৈতিকতার দায় ফেলে দিলেন। সকলের ওপরে আঙ্গুল উঠল যে তারও কি সইটা জাল। এই প্রশ্নের জবাব বিধায়করা দিতে রাজি নন বলে এই 58 জন বিধায়ক আজকে এই সিদ্ধান্ত নিয়ে চিঠি দেওয়ার পরে এটাই প্রিন্সিপাল অপোজিশন। এই 18th অ্যাসেম্বলিতে এটাই প্রিন্সিপাল অপোজিশন হয়ে দাঁড়াবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটাটার জন্য দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে ফরওয়ার্ড করেছে, সেই দায়ী হবে। এককভাবে কোনো সিদ্ধান্ত হবে না, চাপিয়ে দেওয়ার কালচার চলবে না। সকলে মিলে যা সিদ্ধান্ত নেবে গণতান্ত্রিক পদ্ধতিতে সকলের মতামত নিয়ে সেই সিদ্ধান্তই পরিষদীয় দল চলবে। বিরোধী দলের ঘরে তন্ত্র ছিল না। দেখুন, বহু ক্ষেত্রে তো ডাইরেকশন দিয়ে দেওয়া হতো, যখন এলওপি কাকে করা হবে সেটা তো আলোচনার মধ্যে দিয়ে হয়নি, জানিয়ে দেওয়া হলো। একটা যখন পরিষদীয় দল হয় সেখানে আলোচনা করা হয়, মতের বিরোধ থাকলে সেখানে এলওপি হওয়ার জন্য দুজন ব্যক্তি দাবিদার হতে পারে, সেখানে ভোটাভুটি হওয়ার প্রভিশন রয়েছে, হয়ে যে পাবে সে জিতবে। কিন্তু এখানে তো এরকম কিছু হয়নি। একটা বিষয় বলুন তো, যদি এই শোভনদেব চট্টোপাধ্যায় বা যারা রয়েছেন, যারা আগে বিরোধী দলনেতা হয়েছিলেন, তারা যদি আপনাদের সঙ্গে আসে, আপনাদের ঘরে বসতে চায় বিরোধী দলে, আপনি কি তাদেরকে অ্যালাউ করবেন? মোস্ট ওয়েলকাম। আচ্ছা, একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটার জন্য মূল দায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক হিসেবে এই চিঠিটিকে ফরওয়ার্ড করেছিল রেজলিউশনকে,
কাজেই তাকেই জিজ্ঞাসা করতে হবে যে তিনি এই ভুল ভ্রান্তিটা কেন করলেন। আমার সঙ্গে সরাসরি শিলুষা রয়েছে, কতটা নিঃশ্বাস ফেলতে পারছেন, স্বস্তির নিঃশ্বাস? না, স্বস্তির নিঃশ্বাস এভাবে দেখার দরকার নেই। দল মানে যাকে বিরোধী দলনেতা করেছিলেন তার প্রতিও আমার শ্রদ্ধা, শোভনদা, আমার কোনো অশ্রদ্ধা তার প্রতি নেই। কিন্তু বারবার করে বিধানসভা থেকে অফিসিয়াল যে মেনটেন করা ডেকোরাম, সেই ডেকোরাম মেনটেন না করে কখনো বলছে সইজাল, যদিও তদন্তে আছে সেটা। কখনো বলেছেন এমএলএদের সই নেই, কারুর একজন চিঠিতে এভাবে হয় না, বারবার করে ফেল করেছে। তখন আমরা এই সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থাৎ এমএলএ তৃণমূল কংগ্রেসের সিম্বলে যে তাকে আমাদের হবে 1/2 মেজরিটি নিয়ে আমরা ঠিক করলাম চিফ হুইপ এবং দলনেতা, বিরোধী দলনেতা। আমার বলার, আমি আবারও বলি, শোভনদার প্রতি আমার শ্রদ্ধা, তিনি 10 বারের বিধায়ক, আমার অশ্রদ্ধা নেই। কিন্তু ঋতব্রত বাবুকে কে পাঠিয়েছিল রাজ্যসভায়? নেত্রী। কে পাঠিয়েছিল আইএনটিটিসির সভাপতি হতে? কে লুরুবেরিয়ায় এমএলএ করেছে? তাহলে আজকের এই কোশ্চেন কেন? তিনি তো তাকে দলে নিয়েছেন, তিনি তো তাকে এত এত পদ দিয়েছেন। তাহলে আমরা এটুকু বুঝেছি, দলটা দিদির হাতে আর ছিল না, নেত্রীর হাতে আর নেই, দলকেই অন্য কেউ পরিচালনা করছেন। আর যিনি আমাদের সঙ্গে কখনো কথা বলেননি, কখনো মনে করেননি ডেকে কোনো কথা বলার প্রয়োজন আছে, যে সাংগঠনিক প্রয়োজনেও করেননি, আর কোনো প্রপোজালের ক্ষেত্রেও করেননি, যিনি পরিচালনা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত। কারণ আমরা কোনোদিন এই 15 বছরের বিধায়ক, এবার 4 বারে পড়লাম, শুধু ব্লক সভাপতি কে হবে এইটা নিয়ে যখন জেলার ডিসকাশন হচ্ছিল তখনই একবার সুযোগ পেয়েছি 1:1 কথা বলার। এরকম অবস্থা। এছাড়া কখনো তার সঙ্গে কথা বলার, দেখা করার, তার পিএর কাছে বারবার, যদি মেসেজগুলো ডিলিট না করে দেয় দেখতে পাবেন, বারবার ফোন করেছি, বলেছি, আবেদন করেছি, দাদার সঙ্গে একবার কথা বলতে চাই, এলাকা নিয়ে কিছু কথা আছে, সময় দেননি, আর উত্তরও পাইনি, এমনকি তার পিএ ফোনটা কেটে দিত। শিউলিদি, একটা বিষয়, এই বারবার এই ঘটনাগুলো যে ঘটছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা, এর জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র দায়ী? মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো নীতি? আমি শুধু বলবো, দিদির তৈরি দল, দিদির সংগ্রামের ফসল, 34 বছরের সিপিএম কে তাড়িয়ে এই জায়গায় আনা, তিনি ছিলেন আমাদের হৃদয়ে, তিনি এখনো আছেন, আগামী দিনও থাকবেন। কিন্তু দিদিকেও বলবো, দিদি একটু ভেবে দেখুন, যা যা ঘটে গেল, এই যে আমাদের পরাজয়, এটা কি ছিল? দিদি তো এত প্রকল্প করেছে, মানুষের জন্য কাজ করেছেন, তিনি পরিশ্রম করেছেন, কেন আমাদের এরকম রেজাল্ট হলো? এ পোস্টমর্টম দরকার নেই, হলো না পোস্টমর্টম। প্রথম দিন ডাকলো, কত আশা নিয়ে গেলাম, এলাকায় সন্ত্রাস হচ্ছে, মার হচ্ছে, এলাকার লোককে মারছে, বলবো, দিদি উঠে দাঁড়িয়ে বললেন হাততালি দিয়ে, সবাই সম্বোধিত করো, সম্মানিত করো, ও অনেক পরিশ্রম করেছে। আমি মনে করি কর্মীদের সম্মানিত করা উচিত, যারা এই দুর্দিনে এরকম সময়ে দাঁড়িয়ে থেকে 80 জন এমএলএ কে পাঠিয়েছে, এবং যে যে বিধানসভায় হেরে গেছি সেখানেও কর্মীরা যেভাবে লড়াই করেছে, তাদেরকে উঠে দাঁড়িয়ে অন্তত সম্মানিত করা উচিত। কোনো একজনকে উঠে দাঁড়িয়ে, সেই যার 80 বছর বয়স তিনিও করছেন, আমার 56 বছর বয়স আমিও করছি, যে তৃণমূলের প্রতিষ্ঠাতা তিনিও হাততালি দিয়ে সম্মানিত করছেন, এটা আমি নিতে পারিনি। প্রশ্ন, শাসক দল কেমন দেখছেন? মানে বিজেপি দেখুন, উনি তো সবে পথ চলা শুরু করেছেন। মাছ ভাত খেয়েছেন তো আজকে দুপুরে? স্পিকার করেছেন নিশ্চয়ই, মাছ ভাত খেতে পারবেন শাসক না? বলবে, বলবেন না, এটা স্পিকার, আমি স্পিকার, তিনি বিজেপির এমএলএ যা, তৃণমূল কংগ্রেসের যেটা এমএলএ তা, তুমি হুমায়ুন কবিরও তাই, আবার কংগ্রেস সিপিএম এরও তাই। আমি বিধায়ক, এখানে আমার পরিচয় বিধায়ক, এই ফ্লোরে দাঁড়িয়ে এলাকার ডেভেলপমেন্টের কথা বলবো, বিজেপির বিরোধিতা করব, বিজেপির যা যা যদি মানুষের পক্ষে রায় না হয়, মানুষের পক্ষে কোনো বিল না আসে, সেখানে নিশ্চয়ই আমাদের বক্তব্য থাকবে। থ্যাংক ইউ। আমার সঙ্গে রেয়াদদা রয়েছেন, রেয়াদ বাবু, যিনি গতবারে বাই ইলেকশনে জিতে এসেছিলেন, তো এইবারে একটু অন্যরকম মুডে দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারতেন আপনারা? না, সেই অর্থে আমাদের অভিষেক ব্যানার্জির সঙ্গে যোগাযোগ খুব একটা হতো না, এবং যোগাযোগ করার আমাদের সেই মানে প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না। কারণ আমরা যেভাবে ধরুন একদম
পিছনের সারিতে বসে রাজনীতিটা করতাম আর কি, একদম কর্মী হিসাবে, সেই অর্থে ধরুন আমাদের জেলা পর্যন্ত আমাদের ঠিক ছিল। জেলা পর্যন্ত। আচ্ছা, কোনোদিন এরকম হচ্ছে যে কথা বলতে গিয়েছেন, দেখা করতে গিয়েছেন, সম্ভব হয়নি? না, এইবার বিষয়টা হচ্ছে যে দেখুন, উনি তো একটা যখন লিডারশিপ উনি করে দিয়েছেন, তখন পুরো এন্টায়ার আপনার ধরুন পশ্চিমবাংলা প্লাস হচ্ছে গিয়ে লোকসভা সামলেছেন, সেই অর্থে তখন সব সময় তো সবাইকে সময় দেওয়া সম্ভব না, বা কথা বলা সম্ভব হয় না, ঠিক আছে, অনেক প্রোগ্রাম থাকে, অনেক ইয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আমার সঙ্গে যে মিটিং হয়নি, আমাকে যে ডেকে পাঠানি এটাও না, আমার সঙ্গে দীর্ঘক্ষণ মিটিং হয়েছে, কথা হয়েছে, কালীঘাটে বসেই কথা হয়েছে, মিটিং হয়েছে, আমরা মিটিং করেছি, এলাকা নিয়ে কথা বলেছি। তাহলে আজকের দিনটাতে এই পরিবর্তনটা কেন? 58 জন। এটা দেখুন, এটা এরকম কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা যেটা চাইছি যে এলওপিটা যেভাবে ফেসে গেছিল আর কি, ঠিক আছে, কোনো একটা কোনো জটের জটিলতায়, সেইটাকে আমরা কাটিয়ে উঠে নতুন করে আমরা চাইছি যে সেটা সচল হোক, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, আর অন্য কিছু নেই। মানে এইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, মানে হ্যাঁ। শোভনদেব চট্টোপাধ্যায়ের তুলনায় কি মনে করছেন ভালো বা কিছু এরকম? দেখুন, শোভনদা তো নিশ্চয়ই আমাদের খুবই এক্সপিরিয়েন্স লোক, আমি কাউকে ধরুন অসম্মানিত আমি করছি না, ঠিক আছে, এবং উনি সম্মানিত ব্যক্তি, ঠিক আছে, উনি খুব ভালোভাবেই তো এর আগেও অনেক বিধানসভা মন্ত্রক উনি চালিয়েছেন, ঠিক আছে, সেই অর্থে উনি নিশ্চয়ই অভিজ্ঞতা সম্পন্ন। তবে নো ডাউট ঋতব্রত দাও কিন্তু খুব ভালো একজন, আমি মনে করি পার্লামেন্টারিয়ান। আচ্ছা, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা এই কয়েকদিন ধরে দেখা গেল, তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক, তাকে দল থেকে সাসপেন্ড করা হলো ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখলেন? দেখুন, প্রত্যেকটা জিনিসের নেগেটিভ দিক থাকে, পজিটিভ দিক থাকে, ঠিক আছে, তো আপনি যেভাবে আপনি নিতে ভালোবাসবেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, ঠিক আছে। তবে আমি মনে করি যে সংসদীয় গণতন্ত্রে যেভাবে চলা দরকার আর কি, যে আপনার ধরুন বিধানসভা থেকে শুরু করে লোকসভা বা রাজ্যসভা, ঠিক আছে, সেই ওয়েটা যাতে এখনো মনে করি যে বিরোধীদের যে শক্ত যে ইয়েটা, সেটা কিন্তু থাকা অবশ্যই দরকার, নাহলে পরে কিন্তু আপনারা দেখবেন যারা শাসক দল তাদের কিন্তু মেরুদণ্ড কোনো সময় কিন্তু সোজা হয়ে থাকবে না, ঠিক আছে, তাদেরকে সোজা করার দায়িত্বও কিন্তু আমাদের, ঠিক আছে। আমাদের দেখবেন যে আজ মানে অনেকে অনেক কিছু ভাবছে, কিন্তু আপনারা দেখবেন যে আমরা কিন্তু সবসময় কিন্তু বিজেপির এগেনস্টে বা বিজেপি নীতির বিরুদ্ধে বা কর্মকাণ্ডের বিরুদ্ধে, যেটা আমাদের পছন্দ হবে না, একটা বিরোধী দলের যেটা কাজ, সেটা কিন্তু আমরা সবসময় কিন্তু ভোকাল হব। কিন্তু অনেকে বলছেন যে আপনারা এতটাই শাসক দল দ্বারা ইন্সপায়ার্ড আছেন, সেই অর্থে বিরোধিতা দেখা যাবে না বিধানসভা। না, এটা ভুল কথা। কারণটা হচ্ছে দেখুন, আমরা বিজেপির সঙ্গে লড়াই করেই কিন্তু আজকে স্টেটে কিন্তু যদি আমরা সেকেন্ড পজিশনে আছি, ঠিক আছে, তৃণমূল 80 যখন আসন দখল করেছে বিজেপির সঙ্গে লড়াই করে, মূল শক্তি তো বিজেপি, ঠিক আছে, তো আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা কিন্তু বিজেপির এগেনস্টেই, বিজেপির এগেনস্টে একদম। আচ্ছা, একটা বিষয় বলুন, আজকে 58 জন সিগনেচার করলেন, স্পিকারের কাছে গেলেন, কি ঘটলো গোটা ঘটনাটা, মানে স্পিকার কি বললেন? বা না, স্পিকার জনে জনে যাদেরকে আর কি মানে এক কথায় যে তারা উপস্থিত আছে কিনা অ্যাটেন্ডেন্স আর কি, সেটা দেখে নিলেন, এই আর কি, কিছু না। এমনি ঘর তো খুলে দেওয়া হলো বিরোধীদের? হ্যাঁ, ঘর তো এই তো খুলে দেওয়া হলো। ভালো লাগছে না এতদিন বাদে বিরোধীদের ঘরে ঢুকবে? না, ব্যাপারটা হচ্ছে যে বিরোধীদের ঘরে ঢোকাটা সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যতটুকু সময় পেয়েছি সেটা হচ্ছে শাসক শিবিরে বসার সুযোগটা পেয়েছিলাম, ঠিক আছে, এখন আমাদেরকে বসতে হবে বিরোধী শিবিরে, সেটা তো ধরুন সংসদীয় গণতন্ত্রের সবটাই ধরুন কাম্য আর কি, তো সেই হিসাবে কিন্তু আজকের দিনে আমরা বসবো বিরোধী আসনে। দুপুরে কি খেলেন? দুপুরে আমরা এখানে মাছ ভাত খেয়েছি, লাঞ্চ। মাছ ভাত? মাছ ভাত নাকি খেতে দেওয়া হবে না? না, আপনার বিরোধীরাও খাচ্ছে? না, এরকম কোনো কথা, দেখুন অনেক সময় অনেক কথা হয়, কিন্তু এটা নয় বাঙালির মাছ ভাত, বাঙালির প্রাণে জুড়ে আছে মাছ ভাত, ঠিক আছে, তো আমরা মাছ ভাত ছাড়া তো আদার্স কিছু ভাবি না, প্রথমেতেই লাঞ্চের কথা ভাবি, বা যেই কথা ভাবি না, প্রথমে মাছ ভাতের কথাটাই আমাদের মনের মধ্যে চিন্তা আসে। আমার শেষ দুটো প্রশ্ন, সেটা হলো যে এই আগামী দিনে লড়াইটা কিভাবে করবেন? মানে এই লড়াইটা একটা জায়গায় দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এতদিনের পার্লামেন্টেরিয়ান, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি আপনাদের সঙ্গে বসবেন? বা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে এখনো পরিচিতি পাচ্ছেন, তারা কি আপনাদের সঙ্গে বসবেন? আমরা তো চাইবই যে ওনারা আমাদের সঙ্গে আসুন, তাহলে আমাদের শক্তি আরও তাদের, এবং তারা যারা আছেন কুণালদা থেকে শুরু করে, শোভনদেব থেকে শুরু করে, ঠিক আছে, ববিদা থেকে শুরু করে যারা বর্ষিয়ার নেতৃত্ব আছে, তো আমরা চাইবো যে তাদের যে এক্সপিরিয়েন্সটাকে আরও আমরা কাজে লাগাতে পারবো। আপনাদের নেতা কি? নেতা আমাদের এলওপি হচ্ছে এখানটাই হচ্ছে ঋতব্রত দা, আর পার্টি? রাজ্যের আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি মানছেন না আপনাদের? না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বলছেন ভুল করেছেন। দেখুন বিষয়টা হচ্ছে যে ভুল ঠিক সেটা পরের বিষয়, পরে সিদ্ধান্ত হবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের যেটা চিন্তা ভাবনা, আমরা মমতা ব্যানার্জিকে সামনে রেখেই আমরা এগোচ্ছি, মাথার উপর রেখে এগোচ্ছি। আপনারা শুনলেন তিন বিধায়কের বক্তব্য, একটাই কমন, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ কথা বলতেন না বা কথা বলতে পারতেন না। পুরনো তৃণমূলের যারা ছিলেন তাদেরকে চাপ দেওয়া হতো, চেপে দেওয়া হতো, এবং এর জন্য দায়ী কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো নীতি। যাই হোক, আজকের এই ঘটনা আমরা চাক্ষুষ করলাম। এতদিন ধরে দেখেছিলাম বিভিন্ন রাজ্যে শাসক দল তৈরি করার জন্য এরকম ভাবে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে, কিন্তু একটা বিরোধী দল তৈরি হওয়ার জন্য
এইভাবে টালমাটাল পরিস্থিতি অন্তত গোটা ভারতবর্ষ জুড়ে এমন নজির নেই। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি চ্যানেলে প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।